প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব স্নাতক প্রথম বর্ষের সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 সমাজবিজ্ঞানের ভূমিকায়। তো এই চ্যাপ্টারে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের প্রকৃতি, পরিধি, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা জানব সমাজবিজ্ঞান কী। তোমরা সবাই জানো মানুষ সমাজে বসবাস করে, সমাজেই তার লালন পালন, শিক্ষা দীক্ষা, ধর্মকর্ম ও অন্যান্য কর্মকাণ্ড সম্পাদিত হয়। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়। সুতরাং বলা যায় মানুষ সামাজিক জীব, অর্থাৎ মানুষ ও সমাজ পরস্পর সম্পর্কযুক্ত। আর সমাজবিজ্ঞান হচ্ছে মূলত সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান। বিজ্ঞান হিসেবে প্রতিটা শাস্ত্রেরই নিজস্ব একটা আলোচ্য বিষয় আছে। যেমন ধরো, অর্থনীতির বিষয়বস্তু তার উৎপাদন, বন্টন তথা আর্থিক বিষয়াদি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু রাষ্ট্র, নাগরিক, সরকার, রাজনীতির সংশ্লিষ্ট। তেমনি সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানেরও নিজস্ব কিছু পরিধি ও বিষয়বস্তু রয়েছে, আর তা হচ্ছে সোসাইটি অর্থাৎ সমাজ। সহজ ও সাধারণ কথায় আমরা বলতে পারি সমাজ সম্পর্কিত বিষয়ে ব্যাপক অনুসন্ধান, পর্যালোচনা ও গবেষণা করাই হচ্ছে সমাজবিজ্ঞানের কাজ। তো 1839 সালে সর্বপ্রথম সোশিয়োলজি শব্দটি ব্যবহার করা হয়। ভারতবর্ষে 19 শতকে এবং আমাদের দেশে 1957 সালে অধ্যাপক একে নাজমুল করিমের প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান বিষয়ক জ্ঞান চর্চা শুরু হয়। তো জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞান আজ সুপ্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজ জীবনকে সম্পূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা। তো এই অধ্যায়ে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞান তথা এই সমাজবিজ্ঞান কথাটার উৎপত্তি হলো যেভাবে। সমাজবিজ্ঞানে ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি, যা 1839 সালে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন। এই সোশিওলজি শব্দটি দুটি শব্দ, ল্যাটিন শব্দ সোশিয়াস অর্থাৎ সঙ্গী বা সমাজ, এবং গ্রিক শব্দ লগোস অর্থ জ্ঞান বা বিজ্ঞান বা বিশেষ জ্ঞান, এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ সমাজ সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞানই হচ্ছে সমাজবিজ্ঞান। তো কেউ কেউ সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো সমাজবিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। অনেকেই সমাজবিজ্ঞানকে সায়েন্স অফ সোসাইটি, সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা, সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, সায়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ ইত্যাদি বলে উল্লেখ করেছেন। তারপরে সমাজবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা আমরা পর্যালোচনা করব। তো সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম সে বলেছে যে সোশ্যালিজম ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনস, অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তো বন্ধুরা দেখো, এখানে এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানকে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন। এখানে তিনি সামাজিক প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন। আবার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার মতে সোশ্যাল ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান। এখানে ম্যাক্স ওয়েবার সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের উপর জোর দিয়েছেন।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি ইটস স্ট্রাকচার অ্যান্ড সেন্স গ্রন্থে বলেন, সোশ্যালিজি অ্যালোন স্টাডিজ সোশ্যাল রিলেশনশিপস দেমসেলভস অ্যান্ড সোসাইটি ইটসেলফ। অর্থাৎ সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। আমরা ম্যাকাইভারের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখতে পাই, প্রথমত উনি সমাজবিজ্ঞান যে শুধুমাত্র সমাজ ও সামাজিক সম্পর্কের বিষয়ে পাঠ করে। দ্বিতীয়ত উনি বলতে চেয়েছেন যে সামাজিক সম্পর্ক ও সমাজের উপর জোর দিয়েছেন। সমাজবিজ্ঞানী গিডিংস তার মতে সোশ্যালিস্ট ইজ আ সায়েন্স অফ ফেনোমেনা, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান। এখানে গিডিংস সমাজবিজ্ঞানকে সামাজিক ঘটনাবলী বা প্রপঞ্চের উপর জোর দিয়েছে। তো আমরা সংজ্ঞাগুলোতে উল্লেখ্যভাবে দেখতে পাই যে প্রতিটা সংজ্ঞায় সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। উপরিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সংজ্ঞাগুলোর প্রতিটা দিকে সমাজের এক একটা দিকের উপর জোর দেওয়া হয়েছে এবং কম বেশি তাৎপর্যপূর্ণ। তো আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। তো সমাজবিজ্ঞান হচ্ছে, এক কথায় আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের দর্পণ, যেখানে সামাজিক বাস্তবতা প্রতিফলিত হয়। মানুষের আচার আচরণ, মূল্যবোধ, অবক্ষয়, সামাজিক সমস্যা ইত্যাদি সম্পর্কে উপর জোর দেওয়া হয়েছে একটা সিস্টেমেটিক আলোচনা করে, এবং তাতে সামাজিক বাস্তবতা প্রতিফলিত হয়। সেজন্য সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ বলে অভিহিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা কিছুটা হলেও ধারণা পেয়েছো। এখন আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোশিওলজি। কোনো বিষয়ের প্রকৃতি বলতে ওই বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। অতএব সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজবিজ্ঞান বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। আমরা আগেই দেখেছি সংজ্ঞাগুলোই আমরা দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের কিছু পরিচয় বা প্রকৃতি ফুটে ওঠে। জ্ঞানের প্রত্যেকটি শাখারই নিজস্ব প্রকৃতি রয়েছে, তাই বলা যায় জ্ঞানের শাখা হিসেবে সমাজবিজ্ঞানেরও নিজস্ব কিছু প্রকৃতি ও বৈশিষ্ট্য বিদ্যমান, যা অন্যান্য শাখা থেকে তাকে আলাদা সত্তা দান করেছে। তো আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতিতে বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজের পূর্ণাঙ্গ পাঠ অর্থাৎ এটি সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে। রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি যে ক্ষেত্রে সমাজের একটা দিক নিয়ে গুরুত্ব আরোপ করে, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে এবং সমাজের সামগ্রিক আলোচনায় সমাজবিজ্ঞানের লক্ষ্য। সমাজবিজ্ঞান আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে, প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাই সমাজবিজ্ঞান গবেষণাধর্মী পাঠ বা আলোচনা। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের যে কোনো সমস্যা নিয়ে গবেষণামূলক আলোচনা করে, গবেষণামূলক বিশ্লেষণ করে। অতএব সমাজবিজ্ঞান হচ্ছে গবেষণাধর্মী পাঠ। নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান বাস্তবিক পক্ষে সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন করার চেষ্টা করে, সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজের বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কি হওয়া উচিত, কি হওয়া অনুচিত, কোনটা ঠিক, কোনটা বেঠিক ইত্যাদি প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। সুতরাং বলা যায়
যে সমাজবিজ্ঞান নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সবসময় সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না। সমাজবিজ্ঞান বিশ্লেষণধর্মী ও যুক্তি নির্ভর। সমাজবিজ্ঞান নেহাত সমাজের ঘটনাবলীর বর্ণনাই কেবল নয়, বরং ঘটনাসমূহের কার্যকরণ সম্পর্ক নিয়ে যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায়। অর্থাৎ সমাজবিজ্ঞান কেবল সমাজের ডেসক্রিপশন নয়, ক্রিটিক্যাল অ্যানালাইসিসও করে বটে। সামাজিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞান তথা অর্থনীতি নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি সামাজিক বিজ্ঞানের নেই সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্কে নিয়ে আলোচনা করে। মানুষ স্বভাবত সমাজে বসবাস করে এবং সমাজে বসবাস করতে গিয়ে মানুষের সাথে যে পারস্পরিক সম্পর্ক, এটা নিয়ে ডিটেল সমাজবিজ্ঞান আলোচনা করে। সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। অগাস্ট কোট সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। সামাজিক স্থিতিশীলতা, সামাজিক গতিশীলতা, এর অর্থ হলো সমাজবিজ্ঞান একদিকে সমাজের স্থিতি অবস্থার বর্ণনা ও বিশ্লেষণ করে এবং অন্যদিকে এটা সমাজের গতিশীলতা বা পরিবর্তনের বর্ণনা বা বিশ্লেষণ দেয়। পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা, অর্থাৎ সমাজবিজ্ঞান পরিবর্তন সমাজের দিক নির্দেশনা প্রদান করে। সমাজবিজ্ঞান সমাজ পরিবর্তন এবং সামাজিক পরিকল্পনার সমাজ দর্শন তথা তাত্ত্বিক বিশ্লেষণ করে। সমাজ কাঠামো সমাজের গড়ন প্রকৃতি। সমাজ কাঠামো বলতে বোঝায় যে সমাজের পরিবর্তিত রূপ, অর্থাৎ সমাজে বসবাস করতে গিয়ে মানুষ পরিবার গঠন করে, বিবাহ, প্রতিষ্ঠান, সমাজের গড়ন প্রকৃতি, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তো আমরা বলতে পারি সমাজবিজ্ঞান সমাজ ও সামাজিক সম্পর্কে একটা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা। তো সমাজবিজ্ঞানের প্রকৃতিতে আমরা দেখতে পাই যে সমাজবিজ্ঞান সমাজের এমন কোনো বিষয় নাই যে আলোচনা করে না। সুদূর সেই অতীতকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সমাজবিজ্ঞানের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে সমাজবিজ্ঞান তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ সোশিওলজি। সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পেরেছি তা হলো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। এ অর্থে আমরা গোটা সমাজকে সমাজবিজ্ঞানের পরিধি হিসেবে বিবেচনা করতে পারি। এটি একটি প্রায়োগিক বিজ্ঞান এবং সমাজের বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পরিধি কোথায় শুরু এবং কোথায় শেষ হয়েছে তা বলা কষ্টকর। তো সমাজের বিভিন্ন দিক পঠন পাঠন ও গবেষণার জন্য সমাজবিজ্ঞানের যেসব শাখা প্রশাখার উদ্ভব হয়েছে তা আমরা আলোচনা করব। সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজবিজ্ঞান সমাজতাত্ত্বিক মতবাদ সম্পর্কে আলোচনা করে, যেমন সমাজবিজ্ঞান পদ, প্রত্যয়, নীতি ও সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। এটি তত্ত্ব গঠনের যৌক্তিক কৌশল ও পদ্ধতিগত ক্ষেত্রের উপর আলোকপাত করে। সমাজ কোন নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে, সামাজিক পরিবর্তনের নেপথ্যে কোন শক্তি কাজ করছে, সামাজিক সমস্যা প্রকৃতি বিষয় সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক যেমন অগাস্ট কোট, কার্ল মার্কস, এমিল ডুর্কহেইম, হারবার্ট স্পেন্সার,
ম্যাক্স ওয়েবার প্রভৃতি সমাজবিজ্ঞানিকার তত্ত্ব অন্তর্ভুক্ত হয়েছে। তো সমাজকে বিশ্লেষণ করার জন্য সমাজবিজ্ঞানীদের প্রদত্ত মতবাদ সমাজবিজ্ঞানে পরিধিভুক্ত। ঐতিহাসিক মতবাদ। সমাজবিজ্ঞান ঐতিহাসিক ভিত্তিক আলোচনা করে, অর্থাৎ ঐতিহাসিক সমাজবিজ্ঞান প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ ও জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে এবং বর্তমানে দিক নির্দেশনা প্রদান করে। মূলত সমাজতাত্ত্বিক প্রত্যয়, তত্ত্ব ও গবেষণা পদ্ধতির মাধ্যমে সমাজকে পরিবর্তন করার প্রচেষ্টা থেকে ঐতিহাসিক সমাজবিজ্ঞানের সূচনা হয়েছে। পরিবারের সমাজবিজ্ঞান। পরিবার হলো মানব সমাজের সবচেয়ে আদিম এবং ক্ষুদ্র সংগঠন। সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পরিবার। সমাজবিজ্ঞান পরিবারের সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মানব সমাজে কিভাবে পরিবারের উৎপত্তি হয়েছে, কিভাবে এর বিকাশ হয়েছে, আমাদের সমাজে কোন কোন ধরনের পরিবার দেখা যায় এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং সমস্যা, পরিবারের ধরন, রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো পরিবারের সমাজবিজ্ঞানের আওতাভুক্ত। সামাজিক জনবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যেমন জনসংখ্যার তত্ত্ব, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার বৃদ্ধি। সমাজ সম্পর্কে হলো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে জনবিজ্ঞান পাঠ আবশ্যক। সমাজের অন্যতম প্রধান উপাদান জনসংখ্যা, আর এই জনসংখ্যা সামাজিক জনবিজ্ঞানের আলোচনার বিষয়। গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। বাংলাদেশের 76% লোক মানুষ গ্রামে বসবাস করে। গ্রামীণ সমাজে কৃষির কাঠামো, অর্থনীতি, বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক শ্রেণী ইত্যাদি গ্রামীণ সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে নগর সমাজের পরিবর্তনের ফলে মানুষের বন্য দশা থেকে শুরু করে যে বর্তমান সভ্য ও শিল্পায়িত সমাজে এসে পৌঁছিয়েছে, নগর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ, অর্থনীতি, নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী বৈষম্য, নেতৃত্ব কাঠামো, মর্যাদা ইত্যাদি নগর সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। ধর্মের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ধর্মের সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করে। ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশ্বাস, ধর্মের সামাজিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে। ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ, জাতি ও গোষ্ঠীগত পার্থক্য এবং শ্রেণী বিভাজন, নিয়মনীতি, প্রথা ইত্যাদি সমাজে পরিলক্ষিত হয়। ধর্মীয় রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, ধর্মের উৎপত্তি, ধর্মের প্রকারভেদ, ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা ও বিজ্ঞানসম্মত আলোচনা ইত্যাদি বিষয়গুলো ধর্মের সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্যের বিষয়। শিক্ষার সমাজবিজ্ঞান। শিক্ষার সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ শিক্ষার সমাজবিজ্ঞান শিক্ষা ও শিক্ষার সঙ্গে সামাজিক শ্রেণীর সম্পর্ক, বিদ্যালয়ের উদ্দেশ্য ও এর সঙ্গে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক ইত্যাদি পঠন পাঠন ও গবেষণা করে। সমাজবিজ্ঞানের এই শাখায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, পাঠ্যসূচি, পাঠ্য বিষয়, বহির্ভূত কার্যাবলী, শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দিক, শিক্ষার মাধ্যম, শিক্ষা ব্যবস্থার ধরন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের পরিধিতে আমরা এর আলোচ্যের বিষয় হিসেবে আমরা দেখতে পাই রাজনৈতিক সমাজবিজ্ঞান।
রাজনৈতিক সমাজতত্ত্ব অর্থাৎ রাজনৈতিক সমাজবিজ্ঞানে রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সামাজিক পটভূমি উপযোগিতা বিভিন্ন রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক আদর্শ আন্দোলন, এছাড়াও রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশদভাবে আলোচনা করে। আমরা সমাজবিজ্ঞানের পরিধিতে আরও দেখতে পাই আইনের সমাজবিজ্ঞান, অর্থাৎ আইনের সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। আইনের সমাজতত্ত্বে সামাজিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া, সমাজবদ্ধ মানুষের সামাজিক আইনগত অধিকার ও কর্তব্য, সমাজে আইনের প্রভাব, কার্যকারিতা ইত্যাদি বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। এছাড়াও সমাজে কোনো ঘটনার প্রেক্ষিতে এবং সমাজের অবস্থার প্রেক্ষাপটে কোন ধরনের আইন উদ্ভব ও বিকাশ ঘটেছে এবং কোন কোন আইন প্রতিষ্ঠিত হয়েছে তা আইনের সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সমাজ মনোবিজ্ঞান। সমাজ মনোবিজ্ঞানে আমরা দেখতে পাই যে এখানে এই শাখায় মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে, তাই সমাজ মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞানও বলা হয়। এটি ব্যক্তির সামাজিককরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে। সামাজিক মনোবিজ্ঞানে সামাজিক সদস্য হিসেবে একজন ব্যক্তির আচরণ সমাজের অন্যান্য ব্যক্তিদের আচরণের উপর কিভাবে প্রভাব ফেলে, প্রেষণা, ব্যক্তিত্ব, মনোভাব, গোষ্ঠী নেতৃত্ব, সামাজিকীকরণ ইত্যাদি বিষয় সামাজিক মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। এছাড়াও ব্যক্তির সহজাত প্রবৃত্তি, ব্যক্তিত্ব শিক্ষণ, মনোভাব, আবেগ, অনুভূতি, নেতৃত্ব, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমে তাদের ভূমিকা, জনমত, জনসাধারণ ইত্যাদি বিষয়ে সামাজিক মনোবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। সাংস্কৃতিক সমাজবিজ্ঞানে আমরা সংস্কৃতির ধরন, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, সমাজভেদে, জাতিভেদে সংস্কৃতির ধরন, বিভিন্ন জাতির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ক্রিয়াকর্ম, রীতিনীতি, বিভিন্ন জাতি বা অন্যান্য জাতির উপর কীরকম প্রভাব ফেলে ইত্যাদি বিষয়গুলো সমাজবিজ্ঞানের সাংস্কৃতিক সমাজতত্ত্বে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞানের সংস্কৃতির ধরন, প্রকৃতি, প্রকারভেদ ইত্যাদি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। জেন্ডার উন্নয়ন সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জেন্ডার উন্নয়ন। বিভিন্ন সমাজ ও পরিবারে নারীর মর্যাদা, অবস্থান, ভূমিকা ইত্যাদি বিষয় সম্পর্কে জেন্ডার উন্নয়নে আলোচনা করা হয়। নারী উন্নয়ন, কর্মক্ষেত্রে নারীর সমস্যা এবং সমাধানের উপায়গুলো জেন্ডার উন্নয়ন নামক সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। অপরাধ সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসো বলেন, আইন ও সমাজের পরিপন্থী সকল আচরণ ও কাজ অপরাধের আওতাভুক্ত। স্যামুয়েল কোনিক তার সোশ্যালিস্ট গ্রন্থে বলেছেন, সমাজ ও গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ এমন আচরণই অপরাধ। সে কারণে অপরাধ ও অপরাধী সম্পর্কে বিভিন্ন সমাজে বিভিন্ন ধারণা বিদ্যমান। কোনো সমাজের লিখিত অলিখিত আইনকে অমান্য বা লঙ্ঘন করাকে অপরাধ বলা হয়। এছাড়া অপরাধের ধরন, অপরাধের কারণ, কেন অপরাধ করছে, দারিদ্র্য, কিশোর অপরাধ, ভদ্রবেশী অপরাধ, অপরাধের
তত্ত্ব, অপরাধের স্বরূপ, পতিতাবৃত্তি, সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়া, এই অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনিক ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে অপরাধ সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। চিকিৎসা সমাজবিজ্ঞান। চিকিৎসা সমাজবিজ্ঞানে সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস সম্পর্কে অনুসন্ধান চালানো হয়। অসুস্থ ব্যক্তির পটভূমি, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা, যেমন স্থানীয় চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাগুলোর সফলতা, ব্যর্থতা, অসুস্থ রোগীর সুস্থতা, পুনর্বাসন প্রভৃতি বিষয় নিয়ে চিকিৎসা সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। এছাড়াও উপরোক্ত বিষয়গুলো ছাড়াও সমাজবিজ্ঞানের আরও অনেক আলোচ্য বিষয় বা পরিধি রয়েছে। সমাজবিজ্ঞান একদিকে সামরিক সমাজতত্ত্ব, সমর সমাজতত্ত্ব, লোক সমাজতত্ত্ব, গোষ্ঠী সমাজতত্ত্ব, সমাজ চিন্তা ইত্যাদি শাখাগুলো নিয়ে আলোচনা করে। ফলে সমাজবিজ্ঞানে গতিশীল পাঠ ত্বরান্বিত হচ্ছে। অতএব এ কারণেই ওইসব শাখাগুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়। সমাজ একটি ব্যাপক প্রত্যয়, সেজন্য ব্যক্তি ও সমাজ জীবনের যে কোনো দিককে সমাজতাত্ত্বিক বিশ্লেষণের আওতায় আনা যায় এবং সব কিছুই হচ্ছে অর্থনীতি, রাজনীতি, সব কিছুই দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞায় লক্ষ্য করেছি যে সমাজের এমন কোনো দিক নেই যে কম বেশি সমাজবিজ্ঞান আলোচনা করে না। দিন দিন সমাজবিজ্ঞানের পরিধির ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা পেয়েছ। তো সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি আলোচনা শেষে এখন আমরা আমাদের পরবর্তী আলোচনায় আমরা চলে যাব। আমরা সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। আমরা দেখেছি যে 1839 সালে অগাস্ট কোট সর্বপ্রথম সোশিয়োলজি বা সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। সমাজবিজ্ঞান মূলত একটি নবীন শাস্ত্র। বলা যায় সোশিয়োলজি ইজ দ্য ইয়ংগেস্ট অব অল সোশ্যাল সায়েন্সেস। 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হলেও এর একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। তবে এই দীর্ঘ সময়ে সমাজবিজ্ঞানের আলোচনায় সমাজতাত্ত্বিক নিদর্শন যে পাওয়া যায় তা পর্যাপ্ত নয়। সমাজবিজ্ঞানের গোড়াপত্তি 19 শতকে হলেও সমাজ একটি আদি প্রতিষ্ঠান এবং এই সমাজ নিয়ে আলোচনা পর্যালোচনা সে আদিমকাল থেকেই শুরু হয়েছে। সমাজ যেমন একটা হলো ধারণাটা প্রাচীন, তেমনি সমাজবিজ্ঞানের সমাজের মতোই সমাজবিজ্ঞানের উৎপত্তি, যে ক্রমবিকাশ বলতে পারি, তা প্রাচীন। এ সমাজ চিন্তা সমাজবিজ্ঞানের পটভূমি তৈরির মধ্যে দিয়ে একে সমৃদ্ধ করেছে। মানুষ তাদের শিকারী জীবনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে তোলে একটা জোটবদ্ধ সমাজ। এ সমাজ প্রকৃতির সাথে সংগ্রামে লিপ্ত হয়, প্রকৃতির উপর নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। মানুষ হাতের ব্যবহার, ভাষার প্রয়োগ, আগুনের আবিষ্কার ইত্যাদির মধ্য দিয়ে নিজেদের সার্বিক কল্যাণের সূচনা করে। এ সময় থেকেই বিভিন্ন রূপকথা, লোককথার মধ্যে দিয়ে সমাজ চিন্তার বহিঃপ্রকাশ ঘটে। সামাজিক চিন্তাধারা মূলত লোককাহিনীর যুগ থেকে বৈজ্ঞানিক যুগ পর্যন্ত বিস্তৃত। প্রাচীন সমাজ চিন্তার পুরনো গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে হাম্বুরাবির সনদ। হাম্বুরাবির সনদ মানুষের লিখিত প্রথম এবং প্রাচীনতম শিলালিপি। ডেমোক্রিটাস থেকে শুরু করে সক্রেটিস, এই সকল চিন্তাবিদদের সমাজবিজ্ঞানের ইতিহাসে কম গুরুত্বপূর্ণ নয়। সক্রেটিস তা গ্রিসের পথ প্রান্তরকে, রাস্তাঘাটকে তার শিক্ষাঙ্গন বানিয়ে ফেলেছিলেন। পথচারীতে তিনি সেলফ কন্ট্রোল, আত্মবিশ্বাস, ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেন। প্লেটো তার রিপাবলিক
গ্রন্থে, এরিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে, যেমন প্লেটো তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায় বিচারের মাধ্যমে আদর্শ রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটার আলোচনা করেছে। এভাবে দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের যে আলোচনা সেটা ব্যাপক, এক কথায় এটা শেষ করা যাবে না। আমরা এভাবে দেখতে পাই যে হচ্ছে ভারতবর্ষের কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু করে ম্যাকিয়াভেলি, তারপর হচ্ছে ম্যাকিয়াভেলি চিন্তাধারায়, তারপর সেন্ট অগাস্টিন তাদের চিন্তাধারায় সমাজবিজ্ঞানে সমাজের প্রতিফলন একটা লক্ষ্য করা যায়। তারপর অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব মানুষের চিন্তার জগতে ব্যাপক পরিবর্তন ঘটায়। ফরাসি চিন্তাবিদ সেন্ট সাইমন সমাজ গবেষণার ক্ষেত্রে একটা তার মতবাদ একটা ব্যাপক গুরুত্ব আরোপ তিনি করেন এবং যা সমাজবিজ্ঞানের উৎপত্তিতে ব্যাপক একটা প্রভাব পড়ে। সেন্ট সাইমন হচ্ছে ফরাসি চিন্তাবিদ সেন্ট সাইমন তিনি চিন্তা করলেন যে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনে যদি অর্থনৈতিক উন্নতি সাধিত হয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে যদি রাষ্ট্র ব্যবস্থার উন্নতি হয়, তবে সমাজ ব্যবস্থার পরিবর্তনে সামাজিক উন্নতি সম্ভব। এজন্য তিনি সমাজের সুশৃঙ্খল অধ্যয়ন ও গবেষণার উপর জোর দেন। এই পরবর্তীতে সাইমনের ধারণাকে পুঁজি করেই অগাস্ট কোত সমাজ গবেষণায় আত্মনিয়োগ করেন এবং তার সমাজ সম্পর্কে তার বিক্ষিপ্ত ধারণাকে ব্যক্ত করতে গিয়েই অগাস্ট কোত প্রথমে সোশ্যাল ফিজিক্স প্রত্যয়টি ব্যবহার করেন। পরবর্তীতে 1839 সালে তিনি তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি প্রত্যয়টি ব্যবহার করেন, যা অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অগাস্ট কোতের ন্যায় এভাবে সুশৃঙ্খল উপায়ে সমাজ বিশ্লেষণ ও সমাজ অধ্যয়নে শাস্ত্র হিসেবে স্বতন্ত্র একটি নাম ইতিপূর্বে কেউ দিতে সক্ষম হয়নি। এই জন্যই অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম সমাজবিজ্ঞানের জনককে অগাস্ট কোত, ফাদার অফ সোশিওলজি। তো বন্ধুরা, আজকে আমি সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্ষিপ্ত আলোচনা করলাম মাত্র। আমরা ডিটেল আলোচনা করব নেক্সট লেকচারে এবং তোমরা অবশ্যই সাথে থাকবে।